ডক্টর ইউনূসের হাতে কোনো ক্ষমতা নেই, ক্ষমতা দুইজনের হাতে, শাহাবুদ্দিন চুপ্পু এন্ড জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার সাঙ্গপাঙ্গ ওঁত পেতে বসে আছে, এবং শাহাবুদ্দিন চুপ্পুর মাধ্যমে এই জেনারেল ওয়াকারের মাধ্যমে একটা কু হবে। তাদের যে পরিকল্পনা সেটা হচ্ছে ডক্টর ইউনূসকে সরিয়ে একটা অন্যদের উপর দোষ দেবে, দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার নামে তারা ক্ষমতা দখল করবে, যেটা জেনারেল এরশাদ করেছিল 1982 সালে। 1982 সালে যেটা সম্ভব, 2024-এ সেটা সম্ভব নয়। মিথ্যাচারী জেনারেল ওয়াকার, জেনে রাখেন, জনগণ ছিঁড়ে ফেলবে। ডক্টর ইউনূসের যদি কিছু হয়, জনগণ আপনাদের ছিঁড়ে ফেলবে। হাসিনা তো জান নিয়ে পালিয়ে গেছে, আপনারা পায়খানার ভেতরে লুকালেও সেখানে লোকে আপনাদেরকে বের করে নিয়ে এসে লিঞ্চ করবে। আপনি মনে করবেন না আপনি ভারত পুষ্ট একটা সরকার বানিয়ে ফেলবেন? ওয়াকার এবং চুপ্পু এবং হামিদ, জেনারেল আমিনুল, জেনারেল মাহবুব, এরকম আরো যেগুলো ছিল, জেনারেল মুজিব, এই যারা যারা এই হাসিনার সক্রিয়ভাবে মানুষ হত্যা করেছে, সবাইকে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। এটা আপনারা ভুলে যাবেন না। ওয়াকারকে ত্রাণকর্তা, মানুষের জীবন বাঁচিয়েছেন বলা যাবে না, নিজের চাচা আপন প্রাণ বাঁচা। এই জন্যই কিন্তু ডক্টর জেনারেল ওয়াকার এই হাসিনাকে ভারতে পাঠিয়ে দিলেন। তিনি মিথ্যাচার করলেন, আমি তো জানতাম না। তিনি বেআইনি ভাবে বাংলাদেশ এয়ারফোর্সের হেলিকপ্টার এবং বিমান ব্যবহার করে তাকে দিল্লিতে পাঠিয়েছে, যে তাকে মেরে ফেলত, তাকে ক্যান্টনমেন্টে রাখতে পারত। আমি বহুবার বলেছি, এই ওয়াকার তার তত্ত্বাবধানে 600-র বেশি লোককে আশ্রয় দিয়েছে। কাদেরকে দিয়েছে, কাদেরকে ছেড়ে দিয়েছে, এটা ডক্টর ইউনূসও জানে না, তার সরকারও জানে না, আমরাও জানি না। এটা কি অপরাধ নয় জেনারেল ওয়াকারের? তাকে কি জবাবদিহি করা উচিত না? যেটা আমি মনে করি। জাস্টিস আপনার কি বলে, মানিককে আপনারা ধরে পিটাচ্ছেন, আর মানিকের চাইতে তো বড় অপরাধী হচ্ছে ওয়াকারগং, এই জেনারেলরা যারা মানুষ হত্যা করেছে। বেনজির আহমদ এবং পুলিশের ডিআইজি, পুলিশের হারুন এবং আরো শত শত পুলিশ অফিসার, তারা বেশি দায়ী। তাদেরকে বাদ দিয়ে আপনারা ওই মানিককে পিটাচ্ছেন। ভালো কথা, এটা আমার আমি ওই সম্বন্ধে কোনো মন্তব্যই করছি না। ভালো করেছে কি খারাপ করেছে মানিককে ধরে নিয়ে, এটা আপনারা বিচার করবেন। তবে মানিকের চাইতে বড় অপরাধী হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান এবং শাহাবুদ্দিন চুপ্পু। তোমরা যারা ইয়াং, তাদেরকে বলছি, তোমরা একটু চিন্তা করে দেখো, উনি সেনাবাহিনীর প্রধান। ডিজিএফআইটা কি? ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স। তার প্রধান ছিলেন কে? মেজর জেনারেল আব্দুল হামিদ। ইনি এখনো চাকরিতে বহাল। এই মেজর জেনারেল আব্দুল হামিদ জেনারেল ওয়াকারের সাবঅর্ডিনেট, এবং ক্যান্টনমেন্টে কচু খেতে এই ঘটনা, এই কারাগার বানানো আছে। ওখানে জেনারেল ওয়াকারুজ্জামান যখন আর্মির কর্নেল বা মেজর, তখন থেকে উনি জানেন এরকম একটা ঘটনা ঘটছে। উনি হাসিনার আমলে ব্রিগেডিয়ার হলেন, মেজর জেনারেল হলেন, লেফটেন্যান্ট জেনারেল হলেন, জেনারেল হয়ে তিনি সেনাপ্রধান হলেন, ফুল জেনারেল হয়ে। তিনি জানতেন না যে আয়না ঘর নামে একটা ব্যাপার ঘটাচ্ছে আমার সাবঅর্ডিনেট মেজর জেনারেল আব্দুল হামিদ, যে আমার কাছে রিপোর্ট করবে? ও, তুমি তো একটা অযোগ্য ব্যক্তি, তোমার নাকের ডগায় এইখানে আয়না ঘর ছিল, ডিজিএফআই এর কারাগার ছিল, তুমি জানতা না? ইউ আর স্যাকড। আর যদি তুমি জানতা, তার মানে তুমি এই আয়না ঘরে যে লোকগুলোকে আটকে রাখা হয়েছে, মাত্র 2 জন জীবিত বেরিয়ে এসছেন, ব্রিগেডিয়ার জেনারেল আজমি এবং আরেকজন বোধহয় আরেক ভদ্রলোক। হাসিনা একা এক হাতে এত লোক হত্যা করতে পারেনি, তার সহযোগী ছিল। তাদের ভেতরে জেনারেল ওয়াকারুজ্জামান অন্যতম, কেননা জেনারেল ওয়াকারুজ্জামানের নাকের ডগায় আয়না ঘর ক্যান্টনমেন্টের ভেতরে। এই কথাটা আমি বহুবার বলেছি,
মিথ্যাচারী ওয়াকার, আপনাকে বলছি ডক্টর ইউনূসের যদি কিছু হয় দেশ ফেটে পড়বে। এটা 1980 সাল নয়। আপনি মানে সরে পড়ুন, ডক্টর ইউনূসকে কাজ করতে দিন। ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে যারা বিষোদ্গার করে তারা কিন্তু দেশের বন্ধু নয়, শত্রু। আমার বয়স হয়েছে, এইগুলো নিয়ে লেখাপড়া করেছি, কিছু বোঝার শক্তি হয়েছে, পৃথিবীটা বহুদিন দেখেছি। ৭৭ হবে এই সেপ্টেম্বর মাসে। ৭৭ বছরের একজন সিনিয়র সিটিজেন, আপনাদের বন্ধু, তোমাদের শিক্ষকদের শিক্ষক হিসাবে আমি বলছি, আমার কোনো স্বার্থ নেই। আমি দেশে গিয়ে কোনো কিছু করতে, আমি কোনো সুবিধাভোগী লোক নই। আমি যথেষ্ট আরামে আয়াসে আছি। আমার কোনো পয়সা করি চাকরি বাকরির দরকার নেই। সারা জীবন বহু চাকরি করেছি, সেই 1972 সাল থেকে 2018 পর্যন্ত চাকরি করেছি। এ বক্তব্য আমি বহুবার দিয়েছি, আমার বইতেও লিখেছি। যারা এ ব্যাপারে জানতে চান, গবেষণা করলেই বুঝবেন শেখ মুজিবুর রহমান কি চাইছিলেন। যাই হোক, তার বিরুদ্ধে পাকিস্তান সরকার কিন্তু বাংলাদেশ বানানো পাকিস্তানকে ভাঙার অভিযোগ প্রমাণ করতে পারেনি। কেন? শেখ মুজিবুর রহমানের অ্যাটর্নি যিনি ছিলেন ব্রোহি, একে ব্রোহি বলেছেন, শেখ মুজিবুর রহমানকে বিচার করলে বড় জোর 6 মাস জেল দিতে পারো। তিনি বাংলাদেশ বানাতে চাননি। এহিয়া খান তার টেস্টিমনিতে বলেছেন, ইট ওয়াজ জুলফিকার আলী ভুট্টো, নট শেখ মুজিবুর রহমান, হু ওয়াজ রেসপন্সিবল ফর দ্য ডিসইন্টিগ্রেশন অফ পাকিস্তান। পিরিয়ড। সুতরাং আসিফ নজরুলের বক্তব্য ধোপে টেকে না যে আওয়ামী লীগ ঐতিহ্যবাহী স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দানকারী দল, এটা একেবারে 100% মিথ্যা কথা, মিথ্যাচার। তবে ডক্টর ইউনূস, এটা চুপ থাকার সময় নয়। আপনি কিছু করুন, নইলে সেনাবাহিনীতে ভারতপন্থীরা আপনাকে ছবল মারতে পারে। তবে আমি আশাবাদী যে জুনিয়র অফিসার এবং সৈনিকেরা যারা এই বিপ্লবের সাথী, তারা তাদের বিষ দাঁত ভেঙে দেবে। যাই হোক, আমি আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে বলছি এবং নিচের দিক থেকে চাপ সৃষ্টি করতে বলছি, যাতে যে ডক্টর ইউনূস আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা এবং আওয়ামী পন্থী, ভারতপন্থী যে সমস্ত লোক তার চারপাশে ঘুরঘুর করছে, তাদেরকে টেনে হিচড়ে বের করে দেওয়ার একটা ব্যবস্থা করবেন। আপনাদের চাপ থাকলে সেটা সম্ভব, নইলে সম্ভব নয়। আমি কিছু নির্ভরযোগ্য সূত্রে পাওয়া খবর দিয়ে আপনাদের জন্য একটা ব্রেকিং নিউজ দিচ্ছি। যে কোনো সময় হতে পারে সামরিক অভ্যুত্থান। এটা কোনো সেন্সেশনালিজম না, গুজব তো নয়, বরং একটা আশঙ্কা ও সম্ভাবনা। এ ব্যাপারে আমি একটা ছোট্ট লিখিত বক্তব্য আপনাদের সামনে দেব। আপনাদের মূলত আমি চাইছি আপনারা সাবধানতা অবলম্বন করবেন এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আপনারা সক্রিয় ভূমিকা পালন করবেন। এটা দুর্ভাগ্যজনক হলেও সত্য যে ডক্টর ইউনূসের সততা, নিষ্ঠা ও যোগ্যতার কোনো কমতি না থাকলেও বলা যায় যে তিনি জানা বা অজানা কারণে শক্ত হাতে দেশের শাসন ব্যবস্থা নিজের হাতে তুলে নিতে পারছেন না, পারেন। এ ব্যাপারে আমি বহুবার বলেছি, পুনরাবৃত্তি হয়ে যাবে, যে তিনি তার হাতে নেপোলিয়নের তরবারি, তিনি কেন কঠোর হস্তে দেশে একটা জরুরি অবস্থা চালু করে প্রেসিডেন্সিয়াল ফর্ম কায়েম করে দেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে একটা শাসন ব্যবস্থা শুরু করছেন না কেন, চালু করছেন না কেন? সংবিধান বলে কোনো জিনিস নেই, সংবিধান অলরেডি ভায়োলেটেড। যাই হোক,
ওনার যোগ্যতা থাকলেও বিশেষ কারণে হয়তোবা কোনো চাপ তিনি দেশের শাসন ব্যবস্থা নিজের হাতে তুলে নিচ্ছেন না। শাসনতন্ত্র পুরোপুরি নতুন পরিবর্তন করে নতুন শাসনতন্ত্র গঠন করা, নিজে প্রেসিডেন্ট হয়ে দেশে একটা শাসন ব্যবস্থা চালু করা, যেটা সবার কাম্য। যেটা আমি বলেছি বহুবার, দেশে একটা বিপ্লব হয়েছে, যেটা দুর্ভাগ্যজনকভাবে সত্য, হলেও সত্য যে স্বয়ং ডক্টর ইউনূস সেটা অনুধাবন করতে পারছেন না, ছাত্র জনতাও সেটা বুঝতে পারছেন না। আমি বারবার আমার এই ক্ষীণ কণ্ঠে আওয়াজ তুলছি যে আপনারা একটা বিপ্লবোত্তর বাংলাদেশে বাস করছেন, নতুন বাংলাদেশ, নতুন সদ্য দ্বিতীয়বার স্বাধীনতা পাওয়া বাংলাদেশ, কিন্তু কেউ সেটাকে আমলে আনছেন না। আমার এই ক্ষীণ কণ্ঠ হয়তো তার কান পর্যন্ত পৌঁছায় না। যাই হোক, ভালো থাকবেন সবাই, সবাইকে নিরাপদ, আপনারা নিরাপদে থাকেন এই কামনা করে, এই দোয়া করে আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।